বাংলাদেশের মানুষের যে ধর্মীয় মূল্যবোধ, আপনি একটা ধর্মতাত্ত্বিক ধর্মভিত্তিক রাজনীতি যেমন আমরা করতে চাই না, বা ওটা বিশ্বাসও করি না, কিন্তু আপনার যেটা মানুষের এই ধর্মীয় মূল্যবোধকে আবার শ্রদ্ধা করার একটা ব্যাপার। আসসালামু আলাইকুম। দরবার ঢাকার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। দরবার ঢাকা আমরা আজকে আমাদের অতিথি হিসেবে আছেন বাংলাদেশের প্রধান সংগঠক নাঈম আহমেদ। আবার আমাদের সাথে আছেন জুলাই সংগ্রাম পরিষদের বিপ্লবী আহ্বায়ক আবু প্রান্তর। আমরা আজকে নাঈমের সাথে আলাপ করবো নিয়ে, যে নাঈমের যে বাংলাদেশ যে একটা পলিটিক্যাল একটা কি বল প্ল্যাটফর্ম তৈরি হইলো, এটার পেছনের ইতিহাসটা। বিশেষ করে এটা তৈরি হয়েছে মূলত আসলে জুলাই যে বিশাল যে বিপ্লবী গণ অভ্যুত্থান হইলো, এই অভ্যুত্থানের থেকে আসলে বিস্ফোরিত অনেকগুলো স্ফুলিঙ্গ হিসাবে একটা স্ফুলিঙ্গ, তাই না? তো পুরো ফোর্সটা এক জায়গাতে ছিল, এনসিপি হিসাবে কনভার্ট হয়েছে। তারপর এনসিপিতে তাদের একটা চিন্তাগতভাবে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। তো দ্বন্দ্ব থেকে তারা আবার নতুনভাবে বের হয়েছে। তো আমরা এটাও আলাপ করব, তাদের এখন কীভাবে ফরমেশনটা চলতেছে, তাদের ফিউচারটা কি, তারা এই কোন কোন জায়গা থেকে এনসিপি থেকে আলাদা হইলো, আবার তারা এক সময় তাদেরকে, আপনাদের ব্যাপারে কিন্তু একটা আছে, আপনার ইসলামপন্থী পড়লিছে, আপনি তো এক সময় মনে খেলাফতে মসজিদ করতেন, তাই না? আবার আপনার সাথে জড়িত যারা, যেমন মনে করেন জুনায়েদ ছিল শিবিরের রাজনীতিতে জড়িত ছিল, আবার এই যে আরেফিন ছিল শিবিরের রাজনীতিতে জড়িত, আমি এক সময় শিবিরে জড়িত ছিল। তো আপনার এক সময় শিবির থেকে বের হয়েছেন, বের হওয়ার পর আপনি আবার অন্য একটা পলিটিক্যাল পার্টিতে জয়েন করছেন। জুলাই গণঅভ্যুত্থান আপনাদের প্রত্যক্ষ পরোক্ষ বিশাল ভূমিকাতে হইল। তো এই পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী আপনাদের রাজনৈতিক ফরমেশনটা কেমন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক কন্ডিশনে, বা আপনাদের ইয়াটা কি, আসলে চিন্তাটা কি বাংলাদেশের? আচ্ছা দেখেন, এই যে আজকের দিনে এই কথাটা মানে উদাহরণ সহকারে বলা যাবে। আমাদের কিছু ছিল, ধরেন আমাদের তো রাজনৈতিক নিজের একটা দলটল করার ঘটনাটা নতুন হইলো। আমার তো আপনি জানেন সেই অনেক আগ থেকে আমরা এগুলা একটা নিজেরা আলাপ করতাম, আপনাদের সাথে অনেক আলাপ হয়েছে। থাকে সবারই নির্দিষ্ট একটা থাকে না, একটা সার্কেল থাকে, মানে পলিটিক্যাল গ্যারা যাদের আছে তাদের কিন্তু এরকম সার্কেল আছে। তো সেই সার্কেলের সাথে আবার অন্যান্য সার্কেলের একটু মিলে যায়, ফলে আমরা সবাই তো নানাভাবে ইন্টারকানেক্টেড। তো আমাদের একটা পলিটিক্যাল অ্যাম্বিশন এরকম তৈরি হয়েছে নিজেদের মধ্যে। তো জুলাই অভ্যুত্থান হইলো, এটা আবার সবাই একত্রিত করে দিছে। একত্রিত হওয়ার মধ্য দিয়ে সবাই মিলে আবার একটা জার্নি শুরু হয়েছে, যেটা ধরেন যে নাগরিক কমিটিতে সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম। আবার ওইখান থেকে ধরেন যে যেটা হয়েছে কি, পথ যে যার পথে কিছুটা হাঁটা শুরু হয়েছে, এরকম আর কি। তো কেন ধরেন আমাদের কিছু বোঝাপড়া ছিল। বোঝাপড়াটা হলো এরকম, এক নাম্বার হচ্ছে যে বাংলাদেশে যদি গণমুখী রাজনীতি করতে হয়, একটা হচ্ছে যে এই একেবারে পুরাতন প্যাটার্নের আওয়ামী লীগ বিএনপি মার্কা রাজনীতি, এটা একটা রাজনীতি আছে, প্যাটার্নটা একই রকম কাছাকাছি। আর একটা হলো ন্যারেটিভ বিল্ড আপের রাজনীতি। ছোট ছোট দল থাকবে, সিপিবি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন, বাসদ, এরা বেসিক্যালি কিছু ন্যারেটিভ দিবে। ন্যারেটিভ দিয়েই এরা নিজেদেরকে বাজারে একটা দরদামের মধ্যে রাখতে পারে, অবস্থান রাখবে। এর বাইরে যত ছোট দল, এই দলগুলো আর পলিটিক্যাল ক্যাপিটাল নাই, আছে কেউ গুনে না, নির্বাচনে আসলে কেউ ডাকলো না, পার্টিগুলো চলেও না। ফলে ছোট দলগুলোর মধ্যে যাদের ন্যারেটিভ আছে তারা ন্যারেটিভ সেল করতে পারে, আর বড় দলের রাজনীতি আছে। কিন্তু মোটা দাগে আমাদের ছিল যে আমরা যদি একটা ভালো রাজনীতি, ইতিবাচক, আবার সেটা গণমুখী হইতে হয়, সেটা বাংলাদেশে কিছুটা ডানপন্থী, কিছুটা সেন্ট্রিস্ট, বাট একটু ডানের, এই ধরনের একটা জায়গা থেকে এই রাজনীতিটা নির্মাণ করতে হবে বাংলাদেশেরটা। না বলতে আমাদের একটা বোঝাপড়া থেকে এইরকম আর কি, যে বাংলাদেশের মানুষের যে ধর্মীয় মূল্যবোধ, আপনি একটা ধর্মতাত্ত্বিক ধর্মভিত্তিক রাজনীতি যেমন আমরা করতে চাই না, বা ওটা বিশ্বাসও করি না, কিন্তু আপনার যেটা মানুষের এই ধর্মীয় মূল্যবোধকে আবার শ্রদ্ধা করার একটা ব্যাপার আছে। আমি এই জায়গাতে আপনি তার সময় শিবির করতেন, আবার খেলাফতে মজলিস করছেন। ওই দুইটা দলই কিন্তু আসলে ধর্মভিত্তিক রাজনীতির কথা বলে এবং রাষ্ট্রের মধ্যে ধর্মকে অ্যাপ্লাই করার কথা বলে। তো আপনি এখনো যে আপনার বক্তব্য, এটা হচ্ছে আপনি ধর্মের প্রতি সম্মানশীল, শ্রদ্ধাশীল, ভক্তিশীল থাকবেন, ধর্মটাকে রাজনীতিতে করতেছেন না, মানে ধর্মভিত্তিক রাজনীতি করতেছেন না। ধর্ম আপনার মানে ধর্মীয়, আমরা যেমন আমরা ইসলামী মূল্যবোধ বলতেছি, ধর্মীয় মূল্যবোধ, মানে আমরা হিন্দু ধর্মের মূল্যবোধ। আমার পার্টির সে কথার কথা যে আপনি হিন্দু, বাংলাদেশ করেন, তাহলে আপনি কোন মূল্যবোধ ধারণ করবেন? মোরালিটিটা আপনার আসবে হিন্দু ধর্ম থেকে, অবশ্যই, ঠিক আছে। ধরেন আরেকজন খ্রিস্টান,
তাহলে খ্রিস্টানদের যখন ক্রিসমাস ডে আসবে উনি পালন করবে, আমার ওই দিন একটু ক্রিসমাস সাইজা দেখানোর দরকার নাই। হ্যাঁ, ঠিক আছে, আমরা ওই জায়গা থেকে চিন্তা, তার মানে আমরা চিন্তা করতেছি মানে আমাদের রাজনীতির রাষ্ট্রটা যেভাবে ফাংশন করে, একটা রাষ্ট্রর আদলে একটা রাজনৈতিক দল, একটা রাষ্ট্রের মধ্যে সবাই থাকে, মতভেদ থাকে, মতভিন্নতা থাকে। হ্যাঁ, রাষ্ট্র তো রাষ্ট্রই, তারপরে এরকম রাষ্ট্রের মধ্যে ধর্মীয় বিভিন্ন ধর্মের লোকজন যেভাবে ফাংশন করে, একটা দলের মধ্যে এইভাবে থাকবে। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল এই জায়গাতে যে আপনি এক সময় একটা স্পেসিফিক ধর্মের রাজনীতির সাথে জড়িত ছিলেন, তাহলে সেই জায়গা থেকে আপনি এখন একটু বের হয়েছেন, অনেকটাই বের হয়ে গেছেন, পুরোপুরি বের হয়েছেন। তখন আমরা কি চিন্তা করতাম যে একটা ইসলামী স্টেট, হ্যাঁ হ্যাঁ, সহজ কথা, তবে ইসলামী খিলাফত, ওইটার আদলে আমার চিন্তা শেপ নিয়েছে, মানে চিন্তা এবং ধরেন কি বলা যায় আপনার আইডিওলজিক্যাল গ্রাউন্ড। এখন তো ওই জায়গায় আমি নাই। আমার হচ্ছে আপনার এই যে পরিবর্তনটা, শিফটিংটা হইলো, এটা কিভাবে আপনি আপনার চিন্তার মধ্যে পূর্ব চিন্তার সাথে পরবর্তী চিন্তাগুলো কিভাবে আপনি করলেন, এইটা তো হইলো, এটা যদি আপনি বলেন তাহলে। এইটা ধরেন যে মানে আপনার বললে মানে বড় করে দেখালে এটা ঘটনাটা অনেক বড় দেখাবে, কিন্তু ঘটনাটা আসলে অত বড় না। আমরা যারাই আছে, আমরা তো সবাই একটা সেকুলার লাইফস্টাইলে আছি। হ্যাঁ, ঠিক আছে, এবং যারা ইসলামী রাজনীতি করে, এখন কন্ট্রাডিকশন মানে কোনো বিতর্কে ঢুকতে চাই না, কিন্তু তারাও তো মোরাললেস একটা সেকুলার রাজনীতি করে। আচ্ছা, বুঝছেন? ফলে এইখানে যে অনেক বড় একটা মানে ওই ধর্ম এক ধর্ম থেকে আরেক ধর্মে যাওয়ার মতো যে বড় ঘটনা, ওইরকম ঘটনা আমরা আসলে একটা সেকুলার লাইফ স্টাইলের মধ্যেই মোরাললেস ছিলাম। এখন ধরেন যে একটা মানুষের কি হয় না, বোঝাপড়া, আলাপ আলোচনা, নিজে কোশ্চেন করা, এর মধ্য দিয়ে একটা জায়গায় যায়। তো ওই জায়গায় যে যে আমি যখন এরকম সকল ধর্ম বর্ণ সবাইকে নিয়ে চিন্তা করতেছি, তখন আমার কি করণীয় এই প্রশ্ন খুঁজতে আপনি আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ওয়েলফেয়ার স্টেটের মডেলের দিকেই আপনাকে যাইতে হবে। ফলে এখন আমি আর ইসলামিক স্টেট বানাবো এটা কিন্তু সাবস্ক্রাইবার না, ওয়েলফেয়ার স্টেটের সাবস্ক্রাইবার। এখন ধরেন অনেকে প্রশ্ন করবে যে এই ওয়েলফেয়ার স্টেট, এখানে তো এই সমস্যা আছে, এই আইডিয়ার মধ্যে এই সমস্যা আছে, ডেমোক্রেসি এই সমস্যা আছে। এটা হচ্ছে যে ভাই এই সমস্যাগুলো নিয়েই এটার মধ্যে আছে। এবং আমার কাছে মনে হয়েছে যে এখন পর্যন্ত যে অপশনগুলো আমার মধ্যে সামনে আছে, এর মধ্যে এটা হলো বেটার অপশন, বেস্ট অপশন। দ্যাটস ওয়াই আমি এটার মধ্যে আছি। মানে আচ্ছা, এরকম আপনার মডেল আছে কিনা, যেমন এই যে আপনি একটা রাষ্ট্র অথবা আপনার যে চিন্তা করতে নিছেন, বাংলাদেশ ধারণ করে আপনি ধারণ করতেছেন, এটা কোনো মানে অতীতে কোনো মডেল আছে কিনা এটা বলেন? এইটা দেখেন, আমি পার্সোনালি মনে করি এই টাইপ যেগুলো জার্নি, বাংলাদেশের এটা তো একটা জার্নি, এটা কিন্তু রাস্তা করা নাই যে আর 10 জন এটা এই টাইপের একটা কিছু করে গেছে, তো আমি ওই পথে হাঁটি। এগুলার রাস্তা বানাইতে হইতেছে। ধরেন অনেকে বলবে যে তোমরা কি পার্টিকে ফলো করতে চাচ্ছ, তোমরা কি ইন্ডিয়ার আম আদমিকে ফলো করবা, তোমরা কি ইমরান খানকে ফলো করবা? এটা প্রত্যেকটা আলাদা আলাদা। হ্যাঁ, একজন হচ্ছে এখন পর্যন্ত ক্ষমতায় যায়, দীর্ঘকাল ক্ষমতায় আছে, একে পার্টি যেটা। আবার ধরেন যে আম আদমি কিন্তু একটা ছোট্ট জায়গায় খুব আস্তে আস্তে এক্সপান্ড করে একরকম আছে, ঠিক আছে, কিন্তু কিন্তু ইমরান খান কিন্তু নাই, সে কিন্তু জেলে। হ্যাঁ, কিন্তু তার ব্যাপারে কিন্তু একটা সময় পর্যন্ত প্রচন্ড হাইট ছিল যে রাজনীতি এরকম হওয়া উচিত, ইমরান খানের মতো হওয়া উচিত। প্রত্যেকের জার্নি এবং আউটপুট কিন্তু আলাদা। ফলে আমরাও যদি সফল হইলে তো গল্প তৈরি হয়, এই 3-4টা ঘটনা বা মাহাথির মোহাম্মদ ইত্যাদি যে ঘটনা বলে, এই 4-5টা ঘটনার বাইরে তো এই 4-5টা ঘটনা ঘটাইতে যে 4000-5000 ব্যর্থতার গল্প আছে, তাই না? ওইটা তো কেউ বলবে না। বাই দ্য ওয়ে, আমরা চাই যে ধরেন বাংলাদেশের 4-5টা সফল গল্পের মধ্যে আরেকটা গল্প যুক্ত হবে, এবং এটাও নিশ্চয়ই বাংলাদেশের মানুষের স্বাভাবিক যেই চাহিদা, তাদের চিন্তা, এটার সাথে অ্যামালগেট করে আগাবে। আপনাদের এই যে চিন্তার সাথে কিন্তু এবি পার্টির চিন্তা কিন্তু প্রায় মিল, একই রকম। আচ্ছা, এর সাথে আপনার আলাদা কোন জায়গা থেকে এবি পার্টির সাথে? এবি পার্টি দেখেন, এবি পার্টি মানে এখন এটা বন্ধু মহল মানে এগুলা বলা একটু বিব্রত করো, তারপরে যেহেতু কোশ্চেন করে বলছেন, এবি পার্টিটা কি? এবি পার্টির খেয়াল করবেন শুরুতে যে আহ্বায়ক এবং সদস্য সচিব ছিলেন সুলাইমান চৌধুরী এবং মঞ্জু ভাই, দুইজনই জামাতের কেন্দ্রীয় নেতা ছিলেন। আচ্ছা, ঠিক আছে, দুইজন কেন্দ্রীয় নেতা, এবং এইটার ইনিশিয়াল কাজবাজ আমরা জামাতে থাকা অবস্থায় শুরু হয়েছে। আচ্ছা,
মানে আনঅফিসিয়াল কাজবাজ শুরু হয়েছে, যে একটা সংস্কার পন্থা, মানে মঞ্জু ভাই তখন অনেক মডারেট কোডার, মানে শত্রুপক্ষ যেটা বলে আর কি, মডারেট ইসলামকে এগুলা করতেছিল আর কি। তো তার মানে তারা যে আর একটু উদার হওয়া উচিত, এই সেই আলাপগুলা দিয়া কিন্তু তারা একটা পরিবেশ আগেই তৈরি করছে একটা অংশের মধ্যে। আর কিন্তু আবার 71 শুনিয়ে কিন্তু এটা অনেক জামাতের ট্র্যাডিশনাল পয়েন্ট থেকে ভিন্ন। মডারেট জিনিসটা বলতে তো আসলে কি আর মডারেট, ওই 71 আপনাদের কি 71 নিয়ে এই মানে এবি পার্টির ভূমিকা না? এই 71 নিয়ে আমাদের খুব সিম্পল, 71 তো বাংলাদেশের জন্ম, এটা নিয়ে আমাদের কোনো ধরনের যদি কিন্তু নাই, যদি কিন্তু ছাড়া। কিন্তু জামাতের তো এটা নিয়ে একটা আছে, যদি কিন্তু বলতে গেলে একটা হেজিটেশন ফিল করে, মানে আমি সেটা তো আছে, আমি বলছি এবি পার্টির যে সিনারিও, এবি পার্টি হচ্ছে তার মানে ও জামাত থেকে জামাতের মডারেট ধারা হিসাবে বের হয়েছে, এটা একটা। এবং বের হওয়াটাও খুব সমস্যা না, বের হওয়ার পর কি করতেছে, তার ক্রমাগত জামাত কপচাইতে হয়েছে এবি পার্টি, যে জামাতের রাজনীতি হয় না, ইসলামপন্থী রাজনীতি হয় না, ইসলামপন্থী রাজনীতিতে কিছু হবে না। যেমন মঞ্জু ভাই ওই দিন একটা বক্তব্য আমি খেয়াল করছি কিনা, বলতেছে যে জামাত ইসলাম না একটা ধর্মীয় দল, না একটা পলিটিক্যাল পার্টি। কারণ রাষ্ট্র, আপনি যেরকম বললেন যে রাষ্ট্র বলতে যে সকল দল মত জাতির মানুষকে নিয়ে একটা রাষ্ট্র তৈরি হয়, এট দ্য সেম টাইম রাষ্ট্রের মধ্যে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ঠিক এই ফরমেশন লাগবে। এইটা তো দেখেন, আমি যখন বলছি জামাত পলিটিক্যাল পার্টিও না, ধরেন মঞ্জু ভাইয়ের বক্তব্য, আমি যখন বলছি এই বক্তব্য দেওয়ার সময় আমার জামাত, হেফাজত বা অন্য কোনো পার্টির আমার কিন্তু টানতে হয় নাই। মঞ্জু ভাইদের ওই সময়কার এমন বাস্তবতা তারা শুরু করছে যে এগুলা তাদের বারবার ডিফেন্স করতে হচ্ছে না, আমরা মানে একটু আগেই বলছি বরং বলা যায় আর কি। সো ফলে যেটা হয়েছে যে ইসলামী রাজনীতির সাথে তার প্রচন্ড একটা রিঅ্যাকশনারি মোডে যাইতে হয়েছে। আচ্ছা, মানে ইসলামী রাজনীতি বলতে ইসলামপন্থীদের সাথে, ওই অডিয়েন্সের সাথে। এর ফলে দেখবেন যে মানে ইসলামপন্থীদের মধ্য থেকে যারা সেকুলার পলিটিক্সটা পছন্দ করে, যারা তাদের পটেনশিয়াল ক্লায়েন্ট ছিল পার্টি, তারাও কিন্তু তার পার্টিতে তারা আসে না। আচ্ছা, কারণ তারা বিরক্ত হয়ে গেছে, আর বেটা ঠিক আছে যে আমার শিবির খারাপ, এত কসলা কিছু নাই, এত কসলা কি আছে ধর বেটা, মানে একটা আছে না কথা কইতে অত ইয়া করা দরকার, মানে ঠিক আছে আমি ব্যাপারটা হলো আপনি একটু নিরিবিলি থাকতে চান, তো এই কেওয়াজ থেকে বের হইছেন, যা যদি আরেকটা কেওয়াজ দেখেন তাহলে আবার ভালো লাগবে না। তো এবি পার্টির হলো একটা হচ্ছে যে একটা ওইখান থেকে বের হওয়ার একটা রিয়াকশন আছে, আর বের হওয়ার পরে আবার এগুলা নিয়ে অল টাইম একটা অকওয়ার্ড অস্বস্তিকর পরিবেশ। তবে এটা আসলে কি এবি পার্টির দোষ না, যতটুকু মিডিয়া তাকে বারবার প্রমাণ করতে হইতেছে মিডিয়ার সামনে যে আমি জামাত না, আমি জামাত না। হ্যাঁ, মানে ঘটনা তো না, আমি বলছি তৎকালীন আওয়ামী লীগের শাসন টাসন সব মিলে, বাট এইটার ফলে যেটা হয়েছে, সে দেখবেন যে ইসলামপন্থী অডিয়েন্সের সাথে তার সম্পর্কটা টক্সিক। বুঝতে পারছেন? বাট আমরা কোনো টক্সিক রিলেশনশিপে নাই, মানে টক্সিক মানে তারা যে আমাদের বন্ধু বা এরকম শত্রু ফিল না আর কি, জাস্ট আমরা আলাদা আর কি। হ্যাঁ, আলাদা, ঠিক আছে। ফলে আমরা এই মানে ইসলাম আমাদের ব্যাপার হলো যে ঠিক আছে, একটা লোক মনে করে তারা আইডিওলজি এই, আমার আইডিওলজি এই, আমি পারলে বুঝে শুনে এই জায়গায় আনবো, আর নাহলে ওই জায়গায় থাকবো, ওই জায়গায় থাকা অবস্থায় তারা আমি সম্মান করি, এখানে আসলে তো ভালো, মানে আমাদের জায়গাটা বুঝতে পারছি। হ্যাঁ, মানে বাংলাদেশের বিদ্যমান আইনে যেটা ক্রাইম না, এরকম সকল ধরনের রাজনৈতিক আইডিওলজি চর্চা মানুষ করবে যে যার মতো করে করবে, এটা নিয়ে আমাদের কোনো ইয়া নাই আর কি, পজিশন নাই, খারাপ ওইটা হচ্ছে না এরকম না আর কি। ফলে আমাদের এইখানে একটা এই অ্যাডভান্টেজ বলেন বা আমাদের পজিশন বলেন, এটা আছে যে আমাদের দেখবেন যে অডিয়েন্সের মধ্যে ডাইভার্সিটি আছে, বাট একটা বড় অংশ, মানে আপনি একটা ইয়া লাগে না, প্রাথমিক পাটাতন লাগে, যেটার উপরে দাঁড়ায় আপনি বাকিদের বলবেন যে আসো আসো। ওই পাটাতনটা তো আসলে কিছুটা ইসলাম প্রিয় লোকজন আসতেছে। আমি যখন আপনার প্রশ্ন করলাম যে ইয়া নিয়ে, যে মানে আপনি যে চিন্তাটা করতেছেন যে একটা সেকুলার যে পলিটিক্যাল স্ফেয়ারের মধ্যে আপনি রাজনীতিটা করতে গেলে আপনার একটা সেকুলার ভার্সন লাগবে, মানে ধর্ম আপনার এসেনশিয়ালি ভিতরে থাকবে, কিন্তু আপনি প্র্যাকটিক্যালি আপনাকে ধর্মটা লাগবে না। আমার যেটা মনে হয় কি, এই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট মডেল কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মদিনা যেই স্টেট, অত পুরো স্টেট না হইলেও স্টেটের একটা এসেনশিয়ালি স্টেট, যে রাসূলের মদিনা সনদ আমরা দেখি, এটার মধ্যে আসলে সকল ধর্ম বর্ণ জাতপাতের মানুষ মিলে একটা চুক্তি করতেছে, কন্ট্যাক্ট, যেটা সোশ্যাল কন্ট্যাক্টের মতো। তো ওইটার ভিত্তিতে আপনাদের তো মোটামুটি এই ফরমেশনের দিকে আগাইতেছেন, তাই না? কোন ধরনের তাত্ত্বিক জটিলতা আচ্ছা, হ্যাঁ, না তাদের রাষ্ট্র যেমন একটা রাষ্ট্রে যেমন বিভিন্ন ধর্মের জাতের বর্ণের মানুষ থাকবে, হ্যাঁ, মানুষ থাকে, যারা হচ্ছে হ্যাঁ
আপনি তারপরে যখন বলবেন যে মানে একটা দোকান খুলবেন, দোকান খুলে একটা প্রোডাক্ট বিক্রি করবেন, আপনার দোকানে মালামাল আছে, ভাই পাশে আর একটা দোকান খুলবে, একই মালামাল বিক্রি করার সত্ত্বেও দেখবেন যে সব কাস্টমার সব দোকানে যায় না। হ্যাঁ, তার দোকানে কিছু কাস্টমার ফিক্স হয়ে যাবে, কিছু কাস্টমার থাকবে আমার কিছু। ওকে, ফলে সবাই তো আমার দোকানে আসবে না। বাট আমার দোকানটা ওপেন ফর অল। এখন পর্যন্ত আপনার দোকানে কাস্টমার কোন শ্রেণীর বেশি মনে হইতেছে আপনার, জাস্ট অ্যানালাইসিসটা আর কি, যে এটা কি শুধু ইসলামপন্থী অথবা এক শিবির না সকল দল থেকে আসতেছে? এটা আমাদের কারা বেশি মানে আসতেছে? ইয়া আছে, নিজেদের হিসাবই আছে একটা। এখন পর্যন্ত ধরেন যে এক্স শিবির অলমোস্ট 70%, আচ্ছা, 30% হচ্ছে অন্যান্য আদার্স। আবার আমরা এই সংখ্যাটাকে বিগ অ্যাচিভমেন্ট হিসেবেও দেখতেছি আমরা। এটা হইছে শুধুমাত্র অভ্যুত্থানের প্রেক্ষাপটের কারণে। যে অভ্যুত্থান না হয় নর্মালি আমরা জার্নি শুরু করতাম, এই 30% পাইতাম না। হ্যাঁ। ফলে এই 30%টা আমাদের জন্য একটা খুব ভ্যালুয়েবল অ্যাসেট। ওকে, এখান থেকে তাহলে আমরা আরো কিছু লিডারশিপ গ্রো করাইতে পারলে ধরেন যে এক্স শিবির বলে তো মানুষের ট্যাগই না, আমি ট্যাগ হিসেবে ব্যবহার করি না, আমি জাস্ট অনেকে ট্যাগ করে, কিন্তু এটা বাজে ব্যাপার, করে একটু ডাউন করার চেষ্টা করে। আমরা এটা নিয়ে বদার দিই। হ্যাঁ, ওইটাই একশো বলতে এক মধ্যে এক আওয়ামী লীগের বলি, যেমন এবি পার্টি যে খালি ও জামাত না, এটা প্রমাণ করতে করতে জীবন কাটাই দিচ্ছে, বুঝছেন? আমাদের ঠিক আছে ভাই, আমরা শিবির করছি বলুক, এটা নিয়ে বদার দিই, আমরা কাজে ফোকাস। আপনারা এনসিপির সাথে যখন আপনারা ছিলেন, নাগরিক কমিটিতে, নাগরিক পার্টিতেও আপনারা ছিলেন, জোনায়েদ ছিল, আপনি ছিলেন, আরেফিনরা ছিল, তারপর ছিল, সবাই ছিল। তো আপনারা এনসিপির সাথে কিভাবে আপনারা আলাদা হইলেন? এটা কি মানে কোনো মতাদর্শিক দ্বন্দ্ব না স্বার্থকর দ্বন্দ্ব, মানে কোন টাইপের একটা দ্বন্দ্ব থেকে আপনারা আলাদা হইলেন? আচ্ছা, এটা এখন মানে এগুলা ক্লান্তিকর এই প্রশ্ন। আচ্ছা, না আমি বলছি পথ আলাদা হয়ে অনেক দূরে চলে গেছি তো। তো ব্যাপারটা হচ্ছে এখানে মানে মতাদর্শিক বা ওইরকম কিছু না। এটা হচ্ছে যে কিছু জায়গা যেগুলো পরে আপনারা দেখছেন যে যেই মানে অভিযোগগুলো উঠছে, আমি অভিযোগ বলতেছি, প্রমাণ তো আর দেওয়া সম্ভব না। এগুলো আমরা তখন খুব ক্লোজলি মানে করতেছিলাম, আশঙ্কা করতেছিলাম। সে একটা মিনিমাম অর্থনৈতিক একটা মডেল তো থাকতে হবে, অবশ্যই। তো আমি কেন্দ্রীয় কমিটির সংগঠক, আমাকে জিজ্ঞেস করবে যখন, আমার তো একটা উত্তর জানতে হবে, অবশ্যই, তাই না? এবং ডিসিশন মেকিং বা অন্যান্য প্রসেসগুলো জানতে হবে, অবশ্যই লাগবে। একটা গণতান্ত্রিক একটা পরিবেশ লাগবে। গণতান্ত্রিক ধরেন যে এটা তো বাংলাদেশের আদলেরই একটা গণতন্ত্র, তো অবশ্যই যে ঠিক আছে আমি যা বলছি এটাই মাইনে নিবা, এটাই বাংলাদেশের। আমার জিজ্ঞেস করো ভাই, এটা কিন্তু অন্তত যে অমুক ভাই বলছে এবং এইটা বলছে, এইটা যে আমরা 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 আর খোলামেলা বললে যে হয় না, যে বাংলাদেশ হিসাব নিকাশ, কোম্পানির হিসাব নিকাশ তো মানে আপনি জানেন যাহা ঘটে তাহাই সবাই রিপোর্ট কিন্তু করেন, এটা 19-20 করে। হ্যাঁ, আপনি যেটা 19-20 করে একটা জিনিস বুঝেন তাহলে ঠিক আছে। আমার এইখান থেকে এইভাবে জিনিসগুলো চলছে। তা আমরা এইগুলো নিয়ে কনসার্ন ছিলাম, কারণ হচ্ছে আমরা সারা দেশে ঘুরে ঘুরে বলতেছিলাম কি নয়া রাজনৈতিক বন্দোবস্ত। হ্যাঁ, নয়া রাজনৈতিক বন্দোবস্ত আমি ইনিশিয়ালি কি দিয়ে প্রমাণ করবো এটা না, যে বাংলাদেশে রাজনীতি কেন খারাপ, দুইটা, মানি এবং মাসল। মানি এবং মাসল। হ্যাঁ, মানে বাহিনী পালবেন, অমুকরে যে চান্দা না দিলে মাইরা দিবেন, আর এটার বিনিময়ে আবার টাকা আনবেন, এই টাকা দিয়ে আবার ওদের পারবেন, এই দুষ্ট চক্রটাই তো এখানে চলে। তো এই মানি মাসুলের যে রাজনীতি, এই রাজনীতির বাইরে একটা রাজনীতি আপনার প্রস্তাব, পলিসি টলিসি তো মানুষ বুঝে না। তাহলে আপনি ইনিশিয়ালি আপনি দেখাইতে পারবেন যে ঠিক আছে, যে আমি অর্থনৈতিকভাবে স্বচ্ছ, এটা কিন্তু সবচেয়ে নয়া একটা অর্থনৈতিক বন্দোবস্ত লাগবে। হ্যাঁ, আমি অর্থনৈতিকভাবে স্বচ্ছ। এবং ওই সময় তো এই হাইপটা ছিল পাবলিকের কাছে, যে পাবলিকের কাছে টাকা চাইলেও পাবলিক টাকা দিতে, ওই যে বন্যার সময় দেখা গেছে না, প্রচুর মানুষ টাকা ফান্ডিং করছে। বলে একটা মডেল ডেভেলপ করার, অন্ধকারে না রাখা। আপনাকে আলাপ করছিলেন তাদের সাথে, এটা মডেল ডেভেলপ না, প্রত্যেকটা জেনারেল মিটিং এ এটা নিয়ে আলাপ হয়েছে। এনসিপিতে একটা বড় ব্যাপার, তাদের সব সিদ্ধান্ত ওহির মত উপর থেকে আসে, কেউ বুঝবে না কই থেকে আসছে। ওইটা ধরেন যে আমি ওইটা সত্য, এটা তো ছিলই। এটা তো ধরেন যে আর ওপেন মানে সবাই জানে একটা ডিসিশন বাইরে হইতো, অন্যদের বাসায় হইতো। তো ওইটা নিয়ে আমি আমি পার্সোনালি অত বদার্ড না, যে ঠিক আছে পার্টির যারা হর্তাকর্তা তারা আর এক জায়গাতে বুদ্ধি টুদ্ধি করে আয় না। এটা তো সহি না যে পার্টির হর্তাকর্তা হইলেই যে সব সিদ্ধান্ত নিবে, সেটা সবার সাথে বসবে, আলাপ আলোচনা করবে। ওটা তো ধরেন আপনি ডেমোক্রেসি মানেন না, এটা অত বড় মানে সরি মানে এটা ক্রাইম হয়তো, বাট অত বড় ক্রাইম না বাংলাদেশের প্রেক্ষিতে। কিন্তু
আপনার অর্থনৈতিক অসচ্ছলতা আছে, এটা যে কোনো মডেলেই বড় এটা crime। বড় ক্রাইম, কিন্তু আপনি ওইটাও ক্রাইম। আপনি যে নয়া বন্দোবস্তের কথা বলেন, আপনি কিন্তু পুরোটাই না, আমি বন্দোবস্ত বলছি বাংলাদেশের সাপেক্ষে বলছি। কিন্তু আপনি তো বাংলাদেশের অতীতের সাপেক্ষে বাদ দিতেছি, আমরা নয়া বন্দোবস্ত বলতেছি। So, আমি ওই জায়গাটা খুব বেশি কনসার্ন ছিলাম যে ভাই অ্যাটলিস্ট একটা প্রসেস তো অবশ্যই তারা লাগবে। প্রত্যেকবার কি হচ্ছে যে ঠিক আছে এটা real। মানে মজার ঘটনা আছে, যেমন ধরেন একবার এরকম একটা জেনারেল মিটিং এ টাকা পয়সা নিয়ে অনেক কথা হয়। ঠিক আছে, পরে সিদ্ধান্ত যে ঠিক আছে এখন থেকে সবাই এই যারা টকশোতে যাবে আইসা একটা পার্সেন্ট টকশো 12 টাকা পাই তো, হ্যাঁ সম্ভবত 50% পার্টির ফান্ডে দিতে হবে, আর সবাই সর্বনিম্ন 1000 করে চাঁদা দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা, এটা খারাপ না। মানে এরকম তো হইলে হবে, ঠিক না যে ঠিক আছে। তো আপনারা কি এটা থেকে যে আপনারা যেমন এবি পার্টি কিন্তু বাংলাদেশ কিন্তু যে ক্রাউড ফান্ডিং এর যে ব্যাপারটা, এটা তো আপনারা শুরু করছেন, পরবর্তীতে এনসিপি তো এটাকে অ্যাডাপ্ট করছে, তাই না? তো আপনারা কি এটা থেকেই নতুন তৈরি করলেন বন্দোবস্তের যে ক্রাউড ফান্ডিং? না, এটা তো আমাদের জন্য তো এটা অনিবার্য ছিল যে ধরেন যে এক নাম্বার তো যে আমাদের তো সরকারি টাকা টোকার কোনো বন্দোবস্ত নেই, নিজেদের টাকা দিয়ে এবং কিছু শুভাকাঙ্ক্ষী, এবং খুব স্বভাবতই আপনি বিনিময় ছাড়া কখনো বড় শুভাকাঙ্ক্ষী পাবেন না। 5,000 না 10,000 বেশি দিবে হলো 500 আর 1,000, তাই না? ফলে আমরা এটা না খুললেও আসলে ক্রাউড ফান্ডিং মডেলেই যাওয়া লাগতো। বাট আমরা একটা অফিসিয়াল প্রসিডিউর ডেভেলপ করলাম এখন পর্যন্ত, যেটা অনেক বেশি সাকসেসফুল তা কিন্তু না, এখনো ওই প্রসেস আছে, কিন্তু অফলাইনে যাই বলা লাগে ভাই সেন্ট্রাল কমিটি থেকে আমরা। কিন্তু এই কিন্তু জামাতের ইয়েটা কিন্তু অনেক ভালো, অসাধারণ। জামাতের যে বিশাল ভাই 54 বছর বা 50 বছর 100 বছর, জামাত তো অনেক বছর হয়ে গেছে, প্রায় মনে হয় 100 বছরের কাছাকাছি। 100 বছরের 80 হ্যাঁ 41 থেকে 25 80 কাছাকাছি। এইটার একটা সিলসিলার মধ্যে দিয়ে একটা সিস্টেম দাঁড়ায় যায়, এবং প্রচুর যখন আপনার অ্যালামনাই তৈরি হয় তখন টাকার ফ্লো সহজ হয়ে যায়। আপনি তো শুরু করছেন কাল, আপনার তো কোনো অ্যালাম নাই। হ্যাঁ ফলে বন্ধু বান্ধবদের কাছ থেকে বইলা টইলা কই, আমারও যখন 5 বছর হয়ে যাবে তখন আমারও 50 জন অন্তত অ্যালাম নাই তৈরি হবে নানাবিধ ভাবে, তারা টাকা টোকা দিবে। কিন্তু স্ট্রাগলটা হতে হয় শুরুতে যে স্ট্রাগলটা করতে জামাত তো মনে হয় শুরুতে এভাবে তারা করতে হয়েছেই। জামাত না, আমি বলতেছি যে জামাতের যে দলের মধ্যে যে অর্থনৈতিক যে কাঠামোটা, এটা খুবই স্বচ্ছ ভালো, যার ফলে তাদেরকে মানে এক্সট্রা দৃশ্যমান চাঁদাবাজি এরা করতে হয় না, যেটা বিএনপি আওয়ামী লীগ অন্য নেতাদের সরাসরি করতে হয় আসলে, কারণ সে দলের কর্মীরা তাকে চাঁদা দিতেছে বারবার, তাই না? আমরা যে যারা আমরা বলতেছি নয়া রাজনৈতিক বন্দোবস্ত, এই নয়া রাজনৈতিক বন্দোবস্ত আসলে তো নয়া না, সেকুলার মহলে নয়া। আচ্ছা হ্যাঁ, ইসলামিক মহলের উপরে ইসলামী মহলে এটা জামাত করছে। হ্যাঁ, জামাতের যে আইডিওলজি, যে বিশ্বাস, ওইটা আমরা সাবস্ক্রাইব করি না, দ্যাটস ওয়াই ওকে ওইটা আমরা হয়তো অ্যাকনলেজ করতেছি না যে নতুন করে তা আরো বলতে পারেন সকল মানুষকে নিয়ে যে রাজনীতি, সেইখানে এটা নতুন। এই বাংলাদেশে কি অন্য ধর্মের কেউ আছে, ইসলামের বাইরের কেউ? আমাদের কেন্দ্রীয় কমিটিতে আছেন, হিন্দু ধর্মের আছেন। আচ্ছা, আর বিভিন্ন জেলায় অনেক হিন্দু আছেন। আচ্ছা আপনাদের কমিটি আছেন, জেলা কমিটি হয়েছে আপনাদের? হ্যাঁ, আমরা 39টা জেলা কমিটি হয়েছে এখন পর্যন্ত। আচ্ছা, মানে কতজন আপনাদের ডকুমেন্টেড সদস্য আছে এখন পর্যন্ত মোটামুটি? ওইটা ওইভাবে হিসাব করি নাই আসলে। আনুমানিক কেমন হতে পারে এবং কেমন সারা পাইতেছেন যখন যান? আপনারা দেখলাম প্রায় বিভিন্ন জেলাতে যান, সারা পাইতেছেন কেমন? 39টা জেলা না, মানে হ্যাঁ, সপ্তাহখানেকের মধ্যে সবগুলা কমপ্লিট হইলে পরে একটু দেখতে হবে। আপনাকে পলিটিক্যাল পার্টির দিকে মুভ করবেন না প্ল্যাটফর্মে থাকবেন? পার্টির দিকে মুভ করব। আচ্ছা, পার্টির দিকে মুভ করব, তবে মানে অনেকগুলো প্রস্তুতি শেষ করে। আচ্ছা, সর্বশেষ আপনার সাথে ডাকসু যে ইলেকশনটা হইলো, এটা দেখলাম শিবিরের বিশাল একটা বিজয় হইলো, যেটা আসলে মানে এখানকার মুসলিমপন্থী যারা রাজনীতি করতেছে, ইসলামিক রাজনীতি, তাদের জন্য বিশাল একটা ইয়ার ব্যাপারও। তারা সবাই কিন্তু এটা শিবিরের বিজয়টাকে নিজেদের বিজয় ভাবতেছে, কল্পনা করতেছে, এটা উদযাপন করতেছে, এবং আমরা দেখলাম ওন করতেছে। এবং শিবির, এই যে আমাদের ইসলামী ছাত্র শিবির এবং শিবির যে আলাদা, এটা এখানে দেখলাম যে আপনার যে মডেলটা ছিল, যে বাংলাদেশের যে মডেল, যেখানে সকল জাতি ধর্মের বর্ণের মানুষ থাকবে, স্পেসিফিক কোন ধর্মের মানুষ থাকবে না। তো শিবির সমর্থিত যে প্যানেল কিন্তু ঠিক সেম, তারাও একটা ওই যে জুমাকে রাখছে, সে ওইতে হিজাবি না, আবার ওই যে চাকমা, যে সর্বমিত্র চাকমা, তো ও ছিল। তো এই মডেলটার সফলতা পাইছে, যেটা আপনারা করতেছেন। আমরা দেখলাম যে ইসলামপন্থীদের মধ্য থেকে যারা একটু প্রগতিশীলতার দিকে যাইতেছে, মানে স্টেট
কনসেপ্টে যারা ঢুকতেছে তত তারা সফলতা পাইতেছে। আপনি কি এইভাবে দেখেন কিনা? যেটা আমি এটা একটু মডারেট হইতেছে ফলে সফলতা পাইতেছে এইভাবে আমি দেখি না। আমি বরং দেখি হচ্ছে যখন মানুষের স্বাভাবিক জীবনযাপন যেমন ঠিক ওইরকম একটা জায়গায় কেউ যাচ্ছে সে সফলতা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। তো দেখবেন যে বামপন্থীদের যে ক্রাইসিসটা এখানে ওর তো সবার জন্য ওপেন, হিন্দু মুসলিম সবাই যাইতে পারতেছে, হ্যাঁ। কিন্তু ও আবার কিছু কিছু জায়গায় এমন দিকে হেলা পড়ে যে মানুষের স্বাভাবিকতাটা থাকে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধরেন এই যে জুমারে নিল, সর্বমিত্র নিল, এটা হলো যে স্বাভাবিক ক্যাম্পাসে তো এমনই হওয়ার কথা। হ্যাঁ, আমরা যখন লাইব্রেরিতে যাইবো হিন্দু মুসলিম একসাথে বসি, হ্যাঁ, তো এটা স্বাভাবিক ঘটনা ঘটে। হ্যাঁ হ্যাঁ। ফলে যদি আমরা স্বাভাবিক ঘটনার জায়গায় চলে যাই তাহলে দেখবেন যে সবাই অ্যাকসেপ্ট করতেছে। আচ্ছা, স্বাভাবিক তো স্বাভাবিক মানুষের জীবন থেকে এইটা বেরিয়ে আসলে মানে পুরোপুরি কট্টর না বা লিবারেল না, এক্সট্রিম না, মানে সিম্পল। আপনি দেখবেন যে এই লাইব্রেরিতে যাবেন, আপনি তো ওই যে আমরা একসাথে কি হইতো এই বেরে কেউ নামাজ পড়তে যাইতেছে, কেউ চা সিগারেট খাইতেছে, বিড়ি খাইতে যাইতেছে, ঠিক আছে, কেউ আবার উদ্যানে যাইতেছে, গাঁজা খাইতে যাইতেছে, অথবা কেউ মনে করে গার্লফ্রেন্ডের সাথে আড্ডা দিবে যাইতেছে, তাই না? ফলে এটা তো এইরকমই একটা ক্যারিকেচার। ভালো বলছেন এটা। ফলে এরকম একটা স্বাভাবিক স্বাভাবিকীকরণের রাজনীতি, মানে মূল কথা হলো আপনি এমন মানুষ কি চায় যে সে আমার যে বর্তমান লাইফস্টাইল আছে এটা অ্যাকসেপ্ট করুন, হ্যাম্পার না করুন, সে জায়গাটা মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইসে এখানে যদি যার লাইফস্টাইলে আঙ্গুল দেওয়া শুরু করে দেখুন রিভোল্ট হওয়া শুরু করবে, তাই না? যে যার মতো থাকতে পারলে মানুষ হ্যাপি থাকে। এই ওই জিনিসটা আপনারা কি ধরে আমাদের পার্টির ভিতরে সিগারেট খাওয়া বা গাঁজা খাওয়া অথবা মানে কি যদি বাড়া যায় ওগুলোতে কোনো আপনাদের মরাল কোনো ইয়া নাই, পলিসিং নাই না? এইখানে ইয়া আছে না, পজিশনটা আমি বলতেছি। এখানে পজিশন হচ্ছে যে তহজিব তমুদ্দুনের দিকে আবার আপনার ইয়া রাখতে হবে, সবসময় সম্মান রাখতে হবে, স্বাভাবিক রাজনীতি। যেটা ক্রাইম সেটাকেও অ্যাভয়েড করতে হবে। সো বাংলাদেশে এখন পর্যন্ত ওপেন মদ খাওয়া বা অন্যান্য যে ব্যাপারগুলো আছে তো ক্রাইম। সিগারেট খাওয়া কোনো সমস্যা না, পার্টিতে তো অনেকেই, আমাদের সেন্ট্রাল কমিটির অনেকেই সিগারেট খায়, ওইটা সমস্যা না। কিন্তু যেটা ক্রাইম, সমাজের চোখে, ওটা আপনি যেতেন সমগামিতা ক্রাইম, ওটা আপনি করতে পারবেন না। এইটাই আর কি, মানে যেটা সামষ্টিক মানুষের চিন্তা স্বাভাবিক না, যেটা স্বাভাবিক, যেটা এটা এখানে স্বাভাবিক, সমাজ অ্যাকসেপ্ট করে না, সোসাইটিতে যেটা স্বাভাবিক। প্রেম করা নিয়ে আমরা কোনো পুলিশিং করব না, কারণ এটা সোসাইটিতে এলাউ। হ্যাঁ, এই আমাদের প্রজন্মে এলাউ। হ্যাঁ, কিন্তু গ্রামে দিতে এলাউ না। তাহলে কি আপনারা গ্রামে মানে শহরের দিকে এটা এলাউ করবেন? আবার গ্রামে এলাউ না, স্বাভাবিকতা, এই স্বাভাবিকতার পরিমাণ। আচ্ছা, সর্বশেষ আপনি ডাকসু ইলেকশনটা নিয়ে আপনার একটা বলেন আর কি। এটা মানে এই যে আমরা যে অনেকে বলতেছে যে এটা হচ্ছে মানে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী আধিপত্যবাদী যে বয়ান, চিন্তা, কালচারাল বলেন, পলিটিক্যাল বলেন, সব দিক দিয়ে এটা পতন হয়েছে। এদিক দিয়ে আমাদের বাঙালি মুসলিম যে চিন্তা চেতনার একটা হয়েছে, মানে অগ্রসর হয়েছে, বিকাশ ঘটছে, বিজয় হয়েছে। এটা আপনি কিভাবে দেখেন? এটা এখানে অনেকগুলা ব্যাপার আছে। এক নাম্বার হচ্ছে শিবিরের ফিক্সড ভোটের সংখ্যা আনবিলিভেবল। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয়। কারণ হচ্ছে আমি দেখেন যে মোটামুটি ওরা সব 7,000 প্লাস ভোট পাইছে। মানে মিনিমাম 7,000 ভোট, তার মানে মিনিমাম 7,000 ভোট আছে। তাহলে সাদিক কাইমনে চিনি আর ভোট আরো 7,000 যোগ হয়ে 14,000, 7,000 ভোট আছে 40,000-এর মধ্যে। এটা মানে অনেকের মাথা নষ্ট করার মতো, অবশ্যই হিউজ। কিন্তু এটা হলো এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে বাকি যে ভোট পাইছে এর মধ্যে একটা রিয়াকশনারি ব্যাপার আছে। রিয়াকশনারি ব্যাপারটা দেখেন, অভ্যুত্থান যে বাংলাদেশে হয়েছে 1 বছর আগে, এই অভ্যুত্থানে আমরা স্বীকার করি আর না করি ডানপন্থী মানুষের রক্তটা বেশি। অবশ্যই তারাই ডে ওয়ান থেকে মাঠে ছিল। অনেকে হয়তো শেষের দিকে ফুটেজ, বামপন্থীরা তো আওয়ামী সরকারের সাথে ছিল, মানে তাদের ডাল ভাত খাইয়ে বড় হয়েছে, ডানপন্থীরাই কিন্তু হয়েছে। তারপর অনেক বামপন্থীরা ছিল মাঠে, কিন্তু সেই থাকাটা ওই কোনো কিছু চিন্তা না করে যে হুজুরটা নাইমা পড়ছে ওনার থাকার মতো না। এক্ষেত্রে অনেক ডানপন্থী হুজুরও তো ছিল শেখ হাসিনার সাথে, যেমন মনে করেন ইয়ারা ছিল যে তথাকথিত মানে সুন্নি, হ্যাঁ, মানে সংখ্যাগরিষ্ঠতার জায়গা, বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি, আমি ডেফিনিশন দিলাম। বলে এই ডানপন্থীরা আবার যখন রাষ্ট্র বানাইলো বিপ্লবীরা মিলাজিলা, ওইখানে আবার নাই হয়ে যাইতেছে। চিন্তা করে দেখেন, এই বিপ্লবীরাও যারে বিভিন্ন জায়গায় বসানো শুরু করছে, তারা হচ্ছে
একটু বাইচা সেকুলার যে আছে, বসাইতেছে, বুঝছেন না? এবং ওই অর্থে আর তাদেরকে অ্যাকনলেজ করতেছে না। এই যে ক্যারিকাচারটা, এইটারে সুযোগটা পায়া, মানে আবার একটা ভোটের সুযোগ পেয়ে এটা রিঅ্যাকশনারি মোডে সবাই ভালো চলে পয়েন্ট, যাচ্ছে। মানে ডাকসুতে এটা হইছে যে এই শাহবাগীরা আবার সেকুলাররা আবার হয়ে যেতেছে, ঠিক আছে, ফলে এখানে ইসলামপন্থীদের, আচ্ছা বুঝতে পারছি, ভালো ঠিক আছে, এরকম একটা রিভোল্টের ব্যাপার ছিল। রিঅ্যাকশন। আর দ্বিতীয় হচ্ছে অভ্যুত্থান যেই মানে রেটরিকের উপরে বেস করে হয়েছে, আমাদের অভ্যুত্থানের শক্তি বন্ধুরাই বুঝে হোক না বুঝে হোক সে হাসিনার মতো পলিটিক্স করতে গেছে। আচ্ছা, মানে তারা একজন মুজিববাদ মুর্দাবাদ বলে তারা নিজে মুজিব হইতে গেছে। ওই সময় রাজাকার কয়েন হইছে না, তুমি কি আমি কি রাজাকার, যে এটা রিঅ্যাকশনের মতো। এখানে এসে আপনি যখন আবার ধরেন কাদের বাকের বা ওরা 71 নিয়ে ওই আগের আওয়ামী পজিশনে চলে গেছে, কথা বলা শুরু করছে, বা ধরেন মেঘমল্লা যখন 71 দিয়ে পলিটিক্স করতে গেছে, তখন যেটা হয়েছে, এবং ছাত্রদল কিছু কিছু ক্ষেত্রে করতে গেছে, আবার এটা রিঅ্যাকশন হয়েছে। বুঝতে পারছি। 71 যে রাজনীতিকীকরণ, নোংরা রাজনীতিকীকরণের যে জায়গাটা, ওইটা আবার মানে এখানে মূল ব্যাপারটা হচ্ছে যে 24-এর যে গণঅভ্যুত্থান যে স্পিরিট থেকে হয়েছে, যারা স্পিরিট থেকে সরতেছে, ডাকসু তারা তো প্রতিবাদ করার সুযোগ পায় না। ডাকসুতে মূলত এটা প্রতিবাদ করতেছে যে তোমরা যারা ফেল করছো, তোমরা মূলত 24 চেতন থেকে তোমরা সরে গেছো, তাই তো? এটার আমরা রিভোল্ট করলাম, আমরা তোমাদের ভোট দিয়ে জানাই দিলাম। এই রিঅ্যাকশনের কারণে শিবিরের যে ভূমিদস্য বিজয় হয়েছে। তো আমরা আজকে মতো আলাপ এখানে করতেছি। ধন্যবাদ নাইম, আমরা আবারও আস্তে আস্তে আলাপ করবো আপনার পলিটিক্যাল পার্টি নিয়ে, বাংলাদেশের ইতিহাস নিয়ে। ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ। আসসালাম।